কিন্তু প্রাণপণ চেষ্টা করেও সে যাচ্ছে। সাদনান যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সেদিকে তার খেয়াল নেই। সাদনান মুচকি আসলো, কিন্তু প্রিয়তা ততক্ষণে অনুভব করতে পারছে পেছনে তার সুদর্শন ব্যক্তিগত পুরুষটা অবস্থান করেছে। সাদনান বইটা বন্ধ করে দিয়ে দিল পেছন হতে হাত দিয়ে। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকালো। সাদনান সেসব উপেক্ষা করে তার ছোট জানকে দাঁড় করিয়ে দু হাতে প্রিয়তার কোমর জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরে। এক হাত দিয়ে ডান গালে তর্জনীর আঙুল ছুঁয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, থালার মতো একটা বড় চাঁদ উঠেছে আকাশে। বাবার রুম থেকে আসার সময় দেখেছি, কিন্তু আমার কি মনে হয়? মনে হয় না। সত্যি ওই চাঁদের চেয়ে আমার ব্যক্তিগত চাঁদটা বেশি সুন্দর। সাদনানের কথায় প্রিয়তা লজ্জায় রংধনু রং ধারণ করে। গালে লাল আভা ফুটে ওঠে। সাদনান সেই গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। পরীক্ষা না হলে শাস্তি হতো এভাবে পাগলের করার। পরীক্ষা না হলে শাস্তি হতো এভাবে পাগলের করার জন্য, আর সাথে পাগলামিটা দেখিয়ে দিতাম। সাদনানের কথা শেষ করে চট করে কোলে তুলে নেয় বউকে। অতঃপর বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে এসে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে তার ছোট্ট জানকে। প্রিয়তাও গুটিসুটি মেরে সেভাবে শুয়ে ঘুমিয়ে পড়ে। সাদনান নিজেও। রাহাত ভাই, আপনি এত রাত্রে এখানে কেন দাঁড়িয়ে আছেন? সারার প্রশ্নে রায়হান একটু চমকালো। আজ সাদনান তাকে বাড়ি যেতে দেয়নি, আর সে লিভিং রুমের একটা পিলারের পেছনে। সে তো এই মেয়েকে দেখতে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু অপেক্ষা করতে করতে কখন যে সারা এসে পড়েছে টেরই পায়নি। পানি নিতে যাচ্ছিলাম। আমতা আমতা করে বলে উঠল রায়হান। সারার ভ্রু কুঁচকে তাকালো। মুখ দেখে বোঝা যাচ্ছে বিশ্বাস করেনি। তাই রায়হান ফোনটা কেটে পকেটে রেখে ডাইনিং এর দিকে চলে গেল। সারাও পেছনে পেছনে গেল। রায়হান গিয়ে টেবিল থেকে গ্লাস নিয়ে জগ হতে পানি নিয়ে এক টানে খেয়ে নিল। অতঃপর গ্লাসটা টেবিলে রেখে পেছনে ফিরতেই সারাকে দুই হাতে কোমরে রেখে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ভয় পেল, তবে চেহারায় তা ফুটতে দিল না। উল্টে নিজে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি হয়েছে? বিশ্বাস হচ্ছে না। চোখ পিটপিট করে তাকিয়ে বলল সারা। রায়হান এবার আর কোনো প্রতিক্রিয়া করে না, বরং একটু এগিয়ে আসে সারার নিকট। সামান্য ঝুঁকে আসে সারার মুখের উপর। অতঃপর খুব শান্ত কণ্ঠে বলে ওঠে, আমার জন্য ওষুধের প্রয়োজন ছিল, আর সেটাই দিতে এসেছি। রায়হানের এরূপ কথায় সারা কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে গেল। রায়হানের থেকে সামান্য কিছুটা পিছিয়ে যায়। মুখের অবস্থা আগের ন্যায় রেখেই বলে ওঠে, সেটার জন্য ফার্মেসিতে যান, এখানে কেন দাঁড়িয়েছিলেন? কৈফত চাইছ? প্যান্টের পকেটে দু হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে রাহান। সারা অবাক হয় রাহানের প্রশ্নে, তবে খুব স্বাভাবিকভাবে জবাব দেয়, তা কেন হবে? আমার কেন জানি অন্য কিছু মনে হচ্ছে, তাই বললাম। কি মনে হলো? রাহান কৌতূহল নিয়ে আগের ন্যায় আবারও প্রশ্ন করে। সারা শয়তানি হাসে মনে মনে। এবার জব্দ করা যাবে এই চালাক রাহান ভাইকে। আপনাকে কেন বলবো? কথাটা বলেই সারা মুখ ভেঙচি কেটে পেছনে ফিরে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আর রাহান পেছনে দাঁড়িয়ে খুব সাবধানের সহিত সারার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, খুব শীঘ্রই তোমার প্রতিটা কথা আমাকে বলার মতো আমি আমার অধিকার করে নেব। দেখতে দেখতে প্রিয়তার আর সারারও টেস্ট পরীক্ষার শেষ হয়ে ফাইনাল পরীক্ষার সময়ও ঘনিয়ে এলো। টেস্ট পরীক্ষা চলাকালীন একদিন গিয়েছে প্রিয়তা সওদাগর বাড়ি। শুধু প্রিয়তা নয়, সাদনান, রাহাত, আয়না চারজনই গিয়েছে। থেকেছে মাত্র 1 রাত 2 দিন। যে 2 দিন থেকেছে সেই 2 দিন প্রিয়তার পরীক্ষা ছিল না। এই 2 দিন মিতা সওদাগরও ততটা কথা বলেনি প্রিয়তার সাথে, কিন্তু সাদনানের জামাই আদরের কোনো ত্রুটি রাখেনি। রাহাত, সাদনান দুজনকেই বেশ যত্ন আত্তি করেছেন। এতেই প্রিয়তা ভীষণ খুশি। প্রিয়তা এসব ভাবতে ভাবতেই বই খাতা গুছিয়ে নিচে আসার জন্য অগ্রসর হয়। রাত এখন 9টা বাজেনি। সাদনান এখনো বাড়িতে আসেনি, এসেই পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যেই। লিভিং রুমে জাফর মির্জা সহ আম্বিয়া মির্জা, মজিফুর মির্জা, আজ্জাম মির্জা আরও বাড়ির সব সদস্যরাই এখানে উপস্থিত। প্রিয়তা সেদিকে একবার তাকাতেই দেখতে পায় আম্বিয়া মির্জা কেমন অদ্ভুত নয়নে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা এটা লক্ষ্য করে তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেল। রাতের খাবার রেডি করেছে দুজন কাজের লোক সহ সুফিয়া বেগম আর আয়না। প্রিয়তাও গিয়ে হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়। সুফিয়া বেগম অবশ্য বলেছে তার এসব করতে হবে না, সে যেন টেবিলে বসে পড়ে।
আর তাড়াতাড়ি খেয়ে রুমে চলে যায়। সারাও খেয়ে পড়তে চলে গিয়েছে, তবে প্রিয়তা শুনল না, সে কাজ করতে লাগলো। এর মধ্যে সালেহা বেগম হন্তদন্ত হয়ে রান্নাঘরে এসে কফি করে প্রিয়তার হাতে দিয়ে রুমে পাঠিয়ে দিল। সাদনান এসেছে আর সে ফ্রেশ হয়ে কফির জন্য বলেছে। প্রিয়তা কফি নিয়ে উপরে নিজের রুমে চলে আসে। সাদনান মাত্র ব্যালকনি হতে রুমে এসে দেখলো প্রিয়তা কফি নিয়ে মাত্র রুমে এসেছে। সাদনান এগিয়ে এসে কফিটা হাতে নিয়ে সেটা একবার চুমুক বসায়। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে মাথা নুয়ে নেয়, কারণ সাদনান শুধু টাওয়াল পরে আছে। পড়া কত দূরে গিয়েছে? সাদনান প্রিয়তার খাতাগুলো নাড়াচাড়া করতে করতে জিজ্ঞেস করে। প্রিয়তা আগের স্থানে দাঁড়িয়ে থেকেই মিনমিন করে জানায়, রিভিশন দেওয়া বাকি এখন। কয়টা? 4টা। কালকের দিন পর এক্সাম শুরু। প্রিয়তা আর কিছু বলে না, মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। তার কি দোষ? সব দোষ তো এই লোকের। সারাদিন তার মনের মধ্যে জেকে বসে থাকে, পড়তে ইচ্ছে করে না। অবশ্য এত সুন্দর জামাই থাকলে কি আর পড়ায় মন বসে? প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান কফিটা অর্ধেকটা খেয়ে বাকিটা ড্রেসিং টেবিলের উপর রেখে এগিয়ে আসে বউয়ের নিকট। অতঃপর ধীর কণ্ঠে বলে ওঠে, কালকে সকালে শহর থেকে দূরে যেতে হবে, মিটিং আছে সেখানে 2টা। যদি পারি তো ফিরে আসবো, নয়তো এর পরদিন সকালে। সেদিন তো পরীক্ষা শুরু। আগে আসার চেষ্টা করবো, যদি না পারে এক্সামের পর নিতে যাব আমি। প্রিয়তা আর কিছু বলে না, নীরব থাকে। সাদনান আলমারি খুলে সেখান থেকে নিজের ট্রাউজারটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। এর মধ্যেই প্রিয়তা বিছানা আর সোফায় রাখা সাদনানের এলোমেলো করে রাখা জিনিসগুলো গুছোতে লাগলো। অতঃপর সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে দুজনেই নিচে চলে আসে। আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে আসতে পারো। তিন্নি আজ কলেজে এসেছে, মাইশা আসেনি। কলেজ বন্ধ, এসএসসি পরীক্ষা শুরু হবে কাল থেকে, সেজন্য। অবশ্য ভার্সিটি খোলা আর সাথে অফিসের কাজকর্ম চলে, তাই তিন্নি এসেছে নিজের কিছু জরুরি কাগজ জমা দিতে। কিন্তু কলেজের আঙিনা হতে বেরিয়ে ফুটপাতের দিকে হেঁটে হোস্টেলে ফিরছিল, আর ঠিক তখনই কবিরের সিলভার কালার গাড়িটা তিন্নির পাশে এসে থামে। কবিরকে স্পষ্ট বাহির থেকে দেখা যাচ্ছিল, আর কবির গাড়ির কাজটা নামিয়ে উপরোক্ত অফারটা করে। তিনি কেমন নার্ভাস। সে কবির খানের কথার পিঠে তড়িঘড়ি করে মাথা নেড়ে জবাবে বলে ওঠে, না না স্যার, আমি যেতে পারবো। তিন্নির কথায় কবির একটু বিরক্ত হলো। এই মেয়ে এত ঢং কেন করছে? নিজে তো ঠিকই আড়াল থেকে সব সময় তাকিয়ে থাকে তার দিকে। হ্যাঁ, কবির এই কয়েক মাসে বেশ ভালো করেই লক্ষ্য করেছে তিন্নির সব চাল চলন। যদিও তার আগে অস্বস্তি হতো, তবে এখন সে এসব নজরে এলে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। এটা হবার কারণ কি কবির নিজেও জানে না। হয়তো ভালো লাগা সৃষ্টি হচ্ছে, আর এটা হতে হতে ঠিক একদিন ভালোবাসাটাও হয়ে যাবে বলে কবিরের বিশ্বাস। আর যেদিন সে বুঝতে পারবে সেই মেয়েটাকে সত্যি ভালোবেসে ফেলেছে, মেয়েটাকে ছাড়া সে থাকতে পারবে না, ঠিক সেই দিন এই মেয়েটাকে নিজের মনের কথা বলে নিজের রাজ্যের রানী বানাবে। আর কবির নিশ্চিত সেই দিনটা খুব নিকটে। কিন্তু তার মনের কোথাও একটা সুপ্ত অনুভূতি রয়ে গিয়েছে তার প্রথম ভালোবাসার জন্য। কিন্তু কিছু করার নেই, প্রথম ভালোবাসা বলে কথা। তবে সেটার কারণে এই মেয়েটাকে সে কখনোই অবহেলা করতে পারবে না। কবিরের ভাবনার মাঝে তিন্নি সালাম দিয়ে চলে যেতে হাঁটা ধরতেই কবির এবার ধমকে স্বরে বলে ওঠে, ওই মেয়ে, শুনতে পাচ্ছ না কি বলছি? গাড়িতে উঠো। তিন্নি আর কিছু বলার সাহস পায় না। গুটিসুটি পায়ে এগিয়ে এসে দরজাটার সামনে দাঁড়াতেই কবির নিজের হাত এগিয়ে দরজাটার ভেতর থেকে খুলে দেয়। তিনি বসে দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু কাজটা আর তোলে না। আর তাদের গাড়িতে পাশাপাশি বসার দৃশ্যটা দূর হতে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, যতক্ষণ পর্যন্ত কবিরের গাড়িটা দৃষ্টির আড়াল না হয়। নমিনেশন দিয়ে দেবে এই মাসের শেষের দিকে। ওয়াসিফ দেওয়ানের ফোনের ওপাশ হতেই বলে ওঠে। সাদনান ফোনটা ডান কান হতে বাঁকানে চেপে ধরে শান্ত কণ্ঠে জানায়, খবর পেয়েছি। মিটিংগুলো শেষ করে যত দ্রুত সম্ভব ফিরে আসো, আর সাবধানে থাকবে। সাদনান ওনার কথার পৃষ্ঠে আগের ন্যায় আর গম্ভীর রাখে না মুখ, হাসি অল্প।
যা শুধু পাশে বসা রাহানের নজর আসে, তবে শব্দ নেই। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। চেষ্টা করব। কথা শেষ ফোন কাটে সাদনান, ফোন রাখে সিটে, অতঃপর গা এলিয়ে দেয় সিটে। পাশে বসা রাহান সেদিকে তাকিয়ে বলল, দ্বিতীয় নাম্বার মিটিংটা 3টায় শুরু হবে, আর সেখানে বর্তমানে এমপি বোম রাখা প্ল্যান আছে। সাদনান মুচকি হাসে, চোখ বন্ধরত অবস্থায় বলে ওঠে, বাধা দেওয়ার প্রয়োজন নাই, এটা কিন্তু একটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। কিভাবে? মাথা ঠিক আছে তোর? কি সব বলছিস? একদম ঠিক আছে। ভাবো যদি বর্তমান এমপি মহোদয় নমিনেশন না পায়। মানে? সাদনান উত্তর দেয় না, শুধু বাঁকা হাসে। রাহান বোঝালো এই হাসি মানে ভয়ঙ্কর কিছু চলছে তার বন্ধুর মাথায়, তবে তার সে আর জানতে চাইল না। বোমটা টাইম বোম ছিল। রাহান ফোনটা কানে নিয়ে ওয়াসিফ দেওয়ানকে বলে। ওয়াসিফ দেওয়ান বড্ড চিন্তিত হলেন, সাথে আটকে ওঠেন, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জিজ্ঞাসা করে, সবাই সেফ আছে? হ্যাঁ, সাদমান আগেই সবাইকে কথাটা জানিয়েছে, তাই ওনার প্রথম মিটিং করার জন্য আগে যে জায়গা করেছে ঠিক, তবে সেটায় আমরা যাইনি, নতুন আরেকটা জায়গায় বসিয়েছি লোকজন। রাহান নিজের কথা শেষ সাদনানের হাতে ফোনটা ধরিয়ে দেয়। সাদনান ফোনটা নিয়ে গম্ভীর কণ্ঠে ওয়াসিফ দেওয়ানকে বলে ওঠে, কিচ্ছু করার প্রয়োজন নেই আপনার, এখন যা করার জনগণ করবে। আমি বোকা নই, আগে থেকে জানতে ব্যাপারটা। তুমি চাইলে আইনের সাহায্য নিয়ে কিছু করতে পারতেন, কিন্তু না, তুমি তা করনি। কারণটা আমি খুব ভালো করেই বুঝে গিয়েছি। তখন শুধু কিছু সংখ্যক মানুষ জানতো, আর এখন গোটা জেলা জেনে নিল। তবে আমি নির্বাচন কমিশনার অফিসের কথা বলবো ব্যাপারটা নিয়ে। ওয়াসিফ দেওয়ানের কথার কোনো উত্তর করে না সাদনান, নিঃশব্দে ফোন কাটে। রাত এখন প্রায় 10টার বেশি সময় বাজে। এখনো শহরে যাওয়া সম্ভব নয়, তাই এখানের এক চেয়ারম্যানের বাড়িতে আজ তারা রাতটা থাকবে, কাল সকালেই নিজের গন্তব্যে রওনা দেবে। এই চেয়ারম্যানের সাথে ওয়াসিফ দেওয়ানের কোনো এক দূর সম্পর্কের আত্মীয় আছে, আর ওয়াসিফ দেওয়ানের কথা বলেই আজ রাতটা থাকার ব্যবস্থা করে দিয়েছে। যদিও হবু এমপি হিসেবে তারা সাদনানকে আজ যেতে দিত না, আর নিজে থেকে মন্ত্রী হতে প্রস্তাব পেয়ে চেয়ারম্যানের আহ্লাদে আটখানা হয়ে গেছে। তাই তো ভীষণ বন্দোবস্ত করে এমপিকে আজ চেয়ারম্যানের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছে চেয়ারম্যান। মেয়েটা কে ছিল? কবির ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের রাতের অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ বাবার কণ্ঠে এমন প্রশ্নে অবাক হয়ে পেছনে ফিরে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কোন মেয়ে? নাটক করো না। যে মেয়েটাকে তোমার গাড়ি করে হোস্টেলে পৌঁছে দিলে। কবির নিজের কুচকানো ভ্রুজোড়া এবার ঠিক করে নেয়, কিন্তু ওর মুখটা এবার চরম বিরক্তিতে পরিণত হলো। তার বাবা তাকে অনুসরণ করছে? সিরিয়াসলি? ছেলে মেয়ে পটাতে ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে, আর তার বাপ সেটা নিয়ে তাকে আবারও গোয়েন্দাদের মতো জেরাও করছে। এসব ভাবা যায়, কিন্তু কিছু করার নেই, তার বাপ তার সাথেই সব সময় এভাবে কথা বলে। কবির বিরক্ত হলেও আবারও নিমেষে উধাও হয়ে যায়। বাবা তার জন্য নিজের সব ত্যাগ করেছে, সবসময় তার পাশে ছায়ার মতো থেকেছে। মা নেই সেটা উপলব্ধি করতে দেয়নি। বাবা মা দুটাই হওয়ার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু চাইলেই কি সব সম্ভব? কবির এসব হাবিজাবি চিন্তা করে শান্ত কণ্ঠে বাবাকে বলে, কাল ঠিক 3টায় তোমার অফিসের পাশে রেস্টুরেন্টে থাকবা। তোমার সব কনফিউশন দূর করে ফেলবো। এখন চলো ঘুমাতে যাও। কালাম খান আর কিছু বলে না ছেলেকে। ছেলে যখন একবার বলেছে, তার মানে ঠিক কাল তার সব প্রশ্নের জবাব দিবে। কিন্তু কথা হলো আজ আর তিনি ঘুমোতে পারবেন না। প্রিয়তা রাত 10টার দিকে সারা সহ পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিল। সারা প্রিয়তা একই সাথে আজ পড়েছে সাদনানের ছোট্ট লাইব্রেরিতে। এই বাড়িতে ছোট একটা লাইব্রেরি আছে, যেটায় অনেক বই আছে। সেখানেই সারা আর প্রিয়তা
পড়তে বসেছে। আজ সারা থাকবে প্রিয়তার সাথে। মূলত এটা আম্বিয়া মির্জার নির্দেশ। কারণ সারাকে সাথে থাকার কথা বলাতে সালেহা বেগম অমত পোষণ করলেও তিনি সোজা বলে দিয়েছে, বউ মানুষ একা কিছুতেই থাকতে দেওয়া যাবে না। সাথে বয়সও কম, আবার ফোন চালায়। তার ধারণা মতে প্রিয়তা যদি রাত জেগে কোনো পরপুরুষ বা কোনো খারাপ কাজ করে। এটাও বলেছেন তিনি, প্রিয়তা এসএসসি পরীক্ষার পর পড়ালেখা আর করবে না। বউ মানুষ এত পড়ালেখা কিসের? বউ তো বউই, সে সংসার করবে। সে কেন বাহিরের স্বামীর সাথে ঘুরে বেড়াবে? প্রিয়তা কথাগুলো ভাবতে ভাবতেই ডান চোখ দিয়ে টপ টপ করে এক ফোঁটা জল গড়িয়ে বইয়ের উপর পড়ে। সারার নজর তখন প্রিয়তার দিকে। সারা প্রিয়তাকে কাঁদতে দেখে একটু অবাক হয় না, কারণ আম্বিয়া মির্জা সত্যিই আজ বড্ড কটু কথা বলেছে। আর একটা মেয়ের কাছে এই কথাগুলো খারাপ লাগবে এটাই স্বাভাবিক। সারা নিজের চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে এক হাতে প্রিয়তাকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা স্বরে বলল, দাদি আগের দিনের মানুষ, তুই তো জানিস, তাই একটু বেশি বাদ বিচার করে চলাফেরা করি আমরা সবাই। আর তাছাড়া লেখাপড়া বন্ধ করে দিবে বলেছে, দেয়নি তো? আমার ভাইয়া থাকতে এটা সম্ভব হবে না, এটা তুই আমি সবাই জানি, দাদুও জানে, কিন্তু রাগের মাথায় বলে ফেলেছে। তুই মন খারাপ করিস না, চল ঘুমিয়ে পড়ি। প্রিয়তা শোনে সারার কথা, কোনো উত্তর দেয় না, শুধু উঠে গিয়ে বিছানার এক পাশে চুপচাপ শুয়ে পড়ে। সারাও গিয়ে প্রিয়তার পাশে শুয়ে পড়ে। প্রিয়তা সারা দুজন পরীক্ষা শেষ হলে হল থেকে বেরিয়ে আসে। দুজনেই একই হলে পড়েছে, তবে দুজনেই দুই সারিতে। প্রিয়তা সামনে, সারাও সামনে। দুজনের পরীক্ষায় ভালো হয়েছে। সহজ পরীক্ষা ছিল বাংলা। সারা প্রিয়তা কথা বলতে বলতে কলেজ হতে বেরিয়ে আসে। কাল পরীক্ষা নেই, তবে প্রিয়তার মনটা বড্ড ছটফট করছে। তার একমাত্র কারণ হলো সাদনান আসার কথা। এসেছে কি? ওর মন সাদনানকে দেখার জন্য ছটফট করছে। গেট দিয়ে বাইরে এসে দেখলো অনেক ভিড়, মানুষজন গিজগিজ করছে। প্রিয়তা সারা সেই ভিড় ঠেলে একটু রাস্তার সাইডে এসে একটু ফাঁকা জায়গায় দাঁড়ালো। এখানেও বেশ মানুষ আছে, তবে বেশি না। প্রিয়তা চোখ এদিক সেদিক কিছু খুঁজে চলেছে। সারা পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছে। তার ঠিক মিনিট দুয়ের মাথায় সাদনানের কালো গাড়িটা দেখা গেল, কিন্তু তার বিপরীত দিক হতে রাহাতের গাড়িটাও এসে দুই দিক হতে দুইটা গাড়ি ওদের সামনে থামে। রাহাত জানতো না সাদনান আসবে, নয়তো ও আসতো না। আমি সারাকে নিয়ে বাড়ি যাচ্ছি। রাহাত গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে। সাদনান শান্ত কণ্ঠে বলে ওঠে, সাথে ড্রাইভার নিয়ে যাও। আচ্ছা। রাহাত বাধ্য ছেলের মতো রাজি হয়ে যায়। সারা গিয়ে ততক্ষণে পেছনে বসে পড়েছে। রাহাতও গিয়ে বসে পড়ে। তারপর তারা এই স্থান ত্যাগ করে। প্রিয়তা তখনও সাদনানের দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে। সাদনান সেটা লক্ষ্য করে ঠোঁট এলিয়ে হাসে, কিন্তু সেটা প্রিয়তার নজরে আসে না, কারণ সাদনান মাস্ক পরে আছে। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? সাদনান পাঞ্জাবির হাতা গুটিয়ে কনুই পর্যন্ত নিতে নিতে জিজ্ঞেস করে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, ইচ্ছে না থাকলে বুঝি রেখে যাবেন? না, একদম না, দরকার পড়লে কোলে করে নিয়ে যাব। তিন্নি একটা হালকা মিষ্টি কালারের শাড়ি পরে রেডি হচ্ছে। শাড়িটা পরিয়ে দিয়েছে ওর সাথে যে মেয়েটা থাকে সে। ওর কোনো শাড়ি নেই, কিন্তু কাল রাত 10টা বাজে কবির খান ফোন করে বলেছে কাল 3টার দিকে একটা রেস্টুরেন্টে দেখা করতে। এটা শোনার পর তিন্নি থম মেরে বসেছিল। ও ভাবছিল হয়তো কবির ভুল করে ফোন দিয়ে ফেলেছে, কিন্তু তিন্নিকে আরও এক দফা অবাক করে কবির দ্বিতীয়বার তিন্নিকে গম্ভীর কণ্ঠে আদেশের স্বরে বলেছিল, দেখা করতে আসার সময় যেন সে সুন্দর করে শাড়ি পরে আসে। তিন্নি না বুঝতে পারছিল, না মুখ দিয়ে প্রশ্ন করার মতো কিছু খুঁজে পাচ্ছিল, তবে কাঁপা কাঁপা কণ্ঠে অনেক কষ্টেই বলেছিল, স্যার আপনি হয়তো নাম্বার ভুল করে আমাকে কল দিয়ে ফেলেছেন। কিন্তু কবির তিন্নির কথা পাত্তা না দিয়ে বরং আদেশের স্বরে আবারও বলেছিল, যা বলেছে তাই যেন করে, আর ঠিক টাইমে যেন যথাস্থানে পৌঁছে যায়। তিন্নিকে আর কিছু বলতে না দিয়েই ফোন কেটে দিয়েছিল। আর এদিকে তিন্নি আর সারা রাত ঘুমোতে পারেনি। শুধু ভেবেছে এই বুঝি স্যার ফোন দিবে আর বলবে, সরি তিন্নি, ভুল করে তোমার নাম্বারে কল দিয়ে ফেলেছি। কিন্তু না, তিন্নি সারা রাত জেগে থেকেও তেমন কিছু ঘটেনি। তিনি
তিনি শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল আর সকালে উঠে 2টা টিউশনি যেগুলো বিকেলে করায় সেগুলো সকালে করিয়ে বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে এলো হোস্টেল হতে। বেশি সাজেনি, হালকা গোলাপি রঙের লিপস্টিক আর কানে একজোড়া ইয়াররিং আর বাম হাতে একটা ঘড়ি যেটা সবসময় পরে থাকে। টিউশন করার বিধায় এটার খুব প্রয়োজন পড়ে তার।